কখন থেকে কলিং বেল বাজছে, অথচ কেউ দরজা খুলছে না। এই ভোর সকালে কে এলো? একরাশ বিরক্ত নিয়ে ঘুমে ডুলু ডুলু চোখে বিছানা থেকে ওঠে রীতিশা। ছুটির দিনে একটু ঘুমাতে পারবে না শান্তি মতো। গ্র্যান্ডমা আর গ্র্যান্ড পাপা হয়তো ঘুমাচ্ছে, তাই দরজা খোলা হয়নি। রীতিশা দুলতে দুলতে নামছে সিঁড়ি দিয়ে। দরজা খুলে একটা ছেলেকে দেখলো রীতিশা। ছেলেটা উল্টো ঘুরে আছে। তা দেখে রেগে মেগে বলল, এই, আপনার কি ম্যানার নেই? এত সকালে কেউ কারো বাসায় আসে? আসছেন ভালো কথা, এতবার কলিং বেল দেওয়া লাগবে কেন? আমার ঘুমের 12টা বাজানো? আপনাকে তো। ছেলেটা এদিকে ঘুরতে রীতিশার পকর পকর অফ হয়ে যায়। মুখটা হাঁ করে তাকিয়ে আছে রীতিশা। এরিক এত সকালে? সে স্বপ্ন দেখছে না তো? রীতিশার অবাক হওয়া চোখ দুটো দেখে ভাবান্তর ঘটল না এরিকের। সে যেন জানতো রিদিশের দরজা খুলবে। তারপর ব্রকুসকে বলল, আমার ম্যানার আগে ছিল। একটা মেয়ের জন্য ম্যানারলেস হয়ে গেছি, তা তো তুমি জানোই। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। এভাবে আমার সামনে এলে অন্য কেউ হলে কি হতো? এভাবে কারো সামনে যেও না রীতিমণি। বিনা বাক্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে কারো। সবাই আমার মতো কন্ট্রোল করতে পারবে না। এরিক চোখ টিপ দিয়ে মিটিমিটি করে হাসছে। রীতিশার গা জ্বলে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে টি শার্ট আর প্লাজো পরা। তাকে আর পায়কে, কি একটা বিব্রতিকর অবস্থা। এরিক হাসতে হাসতে বাড়িতে ঢোকে। দরজা লক করে দিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে আগাতে থাকে। দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বুকের হৃদযন্ত্রটা যেন দ্রিম দ্রিম শব্দ তুলে কাঁপছে। এই অবস্থায় এরিকের সামনে গিয়েছে ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলেটা কি না কি ভাবছে। আর যাই হোক, এরিক এই বাসায় কেন? এরিক তো আমাকে দেখে একটুও চমকায়নি। ওকে জানে আমি এখানে থাকি। আচ্ছা, ও এখানে কেন এসেছে? রীতিশা 7-5 বাপ দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে। তারপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এখন উদ্দেশ্য একটাই, এরিক কি আছে না নেই তা দেখা। থাকলে এখানে কেন এসেছে তার কারণ জিজ্ঞেস করবে। গ্র্যান্ডমা সোফায় বসে বসে কাঁদছে। এরিক নিচে বসে তার কোলে মাথা দিয়ে রেখেছে। মহিলার ফর্সা নাকটা লাল হয়ে গেছে কান্না করার জন্য। কান্নার হিড়িকে কেঁপে কেঁপে উঠছে গ্র্যান্ডমা। এরিক নিজেও হালকা কাঁপছে, কিন্তু কোল থেকে মাথা তুলছে না। দৃশ্যটা দেখে রীতিশা নিজের চোখেও পানি এসে গেল কেন জানি। আচ্ছা, এরিন গ্র্যান্ডমাকে ধরে কাঁদছে কেন? সে চোখ মুখ মুছে হাত বাড়িয়ে রীতিশাকে বাংলায় বলল, এদিকে আয় রীতিশা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এরিক ঝট করে কোল থেকে মাথা তুলে ফেলে। নিজের চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করে। যদিও দাদির বাংলা কথা সে বুঝতে পারেনি, তবুও আন্দাজ করা যায় সে রীতিশাকে এদিকে ডেকেছে হয়তো। কান্না করার জন্য চোখ দুটো লাল হয়ে গেছে। রীতিশা রোবটের মতো এগিয়ে যায় মিসেস ময়ূরীর কাছে। তার পাশে যেতেই তিনি হাত ধরে রীতিশাকে পাশে বসায়। এরিক উঠে সামনে পা বাড়াতে মিসেস ময়ূরী খপ করে তার হাত ধরে ফেলে। এরিক হাতের দিকে তাকিয়ে বলে, গ্র্যান্ডমা, আজকে যাই, অন্যদিন আসবো। তোমাকে যা বলেছি ব্যাপারটা দেখবে ভালো করে। মিসেস ময়ূরী পোকলা দাঁতে হেসে ইংরেজিতে বলে, বিপদে পড়লে বুঝি দাদিকে মনে পড়ে? তখন গ্র্যান্ডমা গ্র্যান্ডমা করে ছুটে আসো। তার আগে আমার সাথে ফোনেও যোগাযোগ করো না ভাই। একটু থাকো না। তোর দাদুর শরীরটা ভালো না, ওনাকে একটু দেখে যা। উনি তোর কথা বলে শুধু। বাবা মায়ের মতো হলি একেবারে। তোর ছোটো বোনটা আমাদের কথা মনেই করে না দেখছি। তুই একটু থাক না হয়, আজ বিকেলে চলে যাবে না হয়। এরিক দাদির মিনতি আর ফেলতে পারল না। সত্যিই তো, কত শত অজুহাতে মানুষ দুটোকে সময় দেওয়া হয়নি, অথচ এই মানুষ দুটো না থাকলে হয়তো এই পৃথিবীর আলোয় দেখা হতো না। এরিক দাদির পাশে গিয়ে বসে। রীতিশার দিকে একবার তাকিয়ে চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ করে। কথা শুনে মনে হচ্ছে ভদ্রমহিলাই এরিকের গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী আবার রীতিশার মাথায় হাত রাখল। রীতিশার ভাবনার এখানে সমাপ্তি ঘটে। মিসেস ময়ূরী বাংলায় রীতিশাকে বলে, তোকে বলতাম না আমার একটা নাতি আছে, এই যে এরিক তাহসান। ও হচ্ছে আমার সেই আদরের নাতি। আর ওর একটা ছোট বোন আছে এলিনা তাহসান। আমার এই নাতিকে আমি বড্ড ভালোবাসি। তুই ওর সাথে কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। মিসেস ময়ূরী তাহসান কিচেনের দিকে চলে গেল। এই বয়সে এসেও সে নাস্তা নিজে তৈরি করবে, তেজ আছে বলতে গেলে এখনও। এরিক নিজের মধ্যকার দূরত্ব একটু গুছিয়ে দিয়ে রীতিশাকে পিষপিষিয়ে প্রশ্ন করে, গ্র্যান্ডমা তোমাকে বাংলা কি বলেছে? আমি না বুঝতে পারিনি, জাস্ট এলিনার নামটা বুঝেছি। এলিনা আমার ছোটো বোন, অনেক মিষ্টি একটা মেয়ে, তোমাকে একটুও জ্বালাবে না, তোমার সাথে অনেক সুন্দর ব্যবহার করবে দেখো। রীতিশা চমকে এরিকের দিকে তাকায়। কপাল ক্লোজকে প্রশ্ন করে, তোমার বোন আমাকে জ্বালাবে কেন? আমি কি ওর কাছে গিয়ে থাকবো বসে? এরিক নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। শিট, আবারও ভুল জায়গায় সে ভুল কথা বলে ফেলেছি। কন্ট্রোল হারাচ্ছে কেন বারবার? রীতিশা কি কিছু বুঝে ফেলেছে? রীতিশা হাঁ করে এরিকের বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো এত সুন্দর লাগছে। বদ্ধ চোখ দুটো খুবই করে টানছে রীতিশাকে। দূর, কী যে উল্টাপাল্টা ভাবছি আমি। ও আমার ছোটো ভাইয়ের মতো। এরিক পিট পিট করে চোখ খুলে তাকায়। রীতিশা ব্রু নাচিয়ে বলে, কি বলছো না কেন? তোমার বোন আমাকে জ্বালাবে কেন?
এরিক ঠোঁট কামড়ে কথা সাজিয়ে নেয়। রিদিশার দিকে তাকিয়ে বলে, আসলে কথাটা ওভাবে বলিনি, বলেছি যে আমার বোন এতই ভদ্র যে কেউ তার কাছে গেলে একটুও জ্বালাবে না। ওটাই তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আচ্ছা গ্র্যান্ডমা তোমাকে তখন কি বলেছে? রিদিশার এরিকের কথা কতটুকু বিশ্বাস হলো সে জানে না, তবু উদাসীন হয়ে ইংরেজিতে বলল, তোমার গ্র্যান্ডমা বলেছে তোমার সাথে কথা বলতে, সে নাস্তা নিয়ে আসছে। এরিক মুচকি হেসে বলল, ও মাই ডিয়ার সুইট গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী একটা ট্রেতে করে কিছু খাবার এনে টেবিলে রাখে, তারপর মুচকি করে হেসে বলে, কাজের সময় সুইট গ্র্যান্ডমা তাই না, আর এমনিতেই বুড়ি গ্র্যান্ডমা। এরিক উঠে তার দাদিকে জড়িয়ে ধরে পিছন থেকে, দাদির গালে একটা চুমু দিয়ে বলে ওঠে, আরে গ্র্যান্ডমা তুমি সব সময় সুইট। গ্র্যান্ডপাপা তোমাকে বিয়ে না করলে আমি নিজেই বিয়ে করতাম তোমাকে। এত সুইট একটা বউ থাকলে কি আর লাগে বলো। রিদিশা মুখ টিপে টিপে হাসছে এরিকের কথা শুনে। মিসেস ময়ূরী তখন মুচকি হেসে বলে, রিদিশাও কিন্তু অনেক সুইট, আমরা বাংলাদেশের সব মেয়েরাই সুইট, বুঝলে। এরিক থতমত খেয়ে গেল দাদির কথায়। দাদির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো গ্র্যান্ডমা? এই মেয়ে এসব শুনলে আমাকে বৃন্দাবন পাঠাবে। তুমি যতই মজা করো যাই করো না কেন, আমাদের 2 বছরের কষ্ট মাটিতে মিশে দিও না প্লিজ। রিদিশা হাসি থামিয়ে সিআইডির মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এরা দাদি নাতি কি ফুসুর ফুসুর করছে কে জানে। এরিকের কথায় মিসেস ময়ূরী খিলখিলিয়ে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, চিন্তা করো না নাতি, তীরে এসে তরি ডুবতো না, আমি তরির রশি ধরে বসে থাকবো। রিদিশার কথার আগামাথা কিছুই না বুঝে পরীক্ষার খাতার 7 নং সৃজনশীল প্রশ্নের গয়ের হাতের লেখার মতো তাকিয়ে রইল। তাকে এখনও কমেডি শো দেখতে বসানো হয়েছে নাকি কে জানে। কতক্ষণ তার প্রশংসা করছে, কতক্ষণ ফুসুর ফুসুর করছে। এরিক মাথা চুলকে একটা হাসি দিয়ে মনে মনে বলে, আমার এই গ্র্যান্ডপাই এখন সব ঠিক করতে পারবে, কিন্তু সে খুশির ঠেলায় আমাকে নদীতে ফেলে নিজের নৌকা প্রমাণ না করলেই বাঁচে। ফেলিক্স অপেক্ষা করো বাবা, তোমার খেল আবার শেষ করবে আমার গ্র্যান্ডমা। আমার দাদুভাইকে বিয়ে করবে রিদিশা, আগলে রাখতে পারবে আমার এরিক দাদুভাইকে। কথাটা ডাইনিং টেবিলে যেন ছোটোখাটো বিস্ফোরণ ঘটালো। দাদুকে বেশ স্বাভাবিক দেখা গেল। রিদিশাকে আবার খাবারের লোকমা মুখে দিচ্ছিল। এই কথা শুনে লোকমা হাত থেকে পড়ে যায়। রিদিশা বিস্ফোরিত নয়নে মিসেস ময়ূরী তাহসানের দিকে তাকান। তার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে চারপাশে। চারপাশে ঘূর্ণিঝড় সিডর আইলা সহ সব বয়ে যাচ্ছে। এরিক হতভম্ব হয়ে গেছে দাদির কথায়। সে কখনো ভাবেনি তার দাদি এভাবে বিয়ের প্রস্তাব দিবে, যার জন্য সে এত সময় অপেক্ষা করলো। আর দাদি এক কথাতেই বলে দিল। এরিক হাত ধুয়ে কোনো দিকে না তাকিয়ে শত দরজার দিকে যেতে থাকে। রিদিশা নিজে হতভম্বের মতো এরিকে যাওয়ার দিকে তাকিয়ে আছে, মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। এরিককে বললেন, আর দাদুভাই কই যাস, লজ্জা পেয়েছিস নাকি? এরিক কোনো কথার জবাব দিল না। সে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে থাকলে রিদিশা তাকে খুন করবে শিওর। এলেন ফোকলা দাঁতে হাসলেন। রিদিশার দিকে তাকিয়ে বলেন, বুঝলে দাদুভাই, আমার নাতিটার একটু লজ্জা শরম বেশি। রিদিশা এরিকের দাদুর কথায় বোধহয় সব থেকে বেশি অবাক হলো। এরিক নাকি লাজুক, এই কথা পৃথিবীর সবাই মিলে কিংবা এলিয়েন গোষ্ঠী এসে বললেও রিদিশা বিশ্বাসই করবে না। ময়ূরের রিদিশার দিকে তাকিয়ে বলল, কি হলো রিদিশা, উত্তর দিলে না যে দিদিভাই? এরিককে কি তোমার পছন্দ না? রিদিশা কি করবে মাথা কাজ করছে না। এরিককে সে বিয়ে করবে সিরিয়াসলি? এই ছেলের সাথে সারা জীবন থাকা সম্ভব না। রিদিশা মুখ তুলে তার প্রথম যুক্তি দাঁড় করিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, এখানে পছন্দ অপছন্দের বিষয় আসছে কেন? তুমি কি জানো না এরিকের চেয়ে আমার 3 বছরের সিনিয়র, ওকে বিয়ে করা অসম্ভব। রিদিশা আশার আলো নিয়ে তাদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। মিসেস ময়ূরী মৃদু হেসে বললেন, এখানে ছোট বড়ের প্রশ্ন আসছে কেন? আর যখন তুমি বয়সের প্রসঙ্গই টানছ, তখন বলবো আমাদের ধর্মে জায়েজ আছে বয়সের ব্যবধান হিসেবে বিয়ে করা। যদিও আমরা তার মতো মহামানব নই, তবুও বলি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চেয়ে বেশি বয়সের অনেক বড় নারীকে বিয়ে করেছেন। তাদের কি অশান্তি ছিল? তাদের মধ্যে যে প্রেম মহাব্বত ছিল তেমন জুটি বিরল। তাই বয়সের প্রসঙ্গ টেনো না এখানে। রিদিশা অস্বস্তি ফিল করছে। এলেন হাঁ করে মুগ্ধ হয়ে ময়ূরীর কথা শুনছে। আজ এই বয়সে এসেও ময়ূরীর বলা প্রতিটা কথা সে ছন্দ খুঁজে পায়। রিদিশা জোর দিয়ে বলে, আচ্ছা মানলাম বয়সের প্রসঙ্গ আর টানছি না, কিন্তু আমি এরিককে কখনো ওই চোখে দেখিনি। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। ওর সাথে আমি 1 মিনিটও থাকতে পারবো না। ওর সাথে আমার একটুও বনে না। সারাক্ষণ ঝগড়াই লেগে থাকে। সেখানে সারা জীবন থাকা তো ইম্পসিবল।
মিসেস ময়ূরীর মুখটা কালো হয়ে যায়। সে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। কণ্ঠে খাদ নামিয়ে শুদ্ধ বাংলায় বললেন, দেখো রিদিশা, এই 3টা বছর ধরে তোমাকে আমি চিনি। আমি তোমাকে আমার নিজের নাতনির মতো ভালোবেসেছি। তুমি আমার বান্ধবীর নাতনি। তোমার উপর আমার কোনো কিছু ছাপিয়ে দিব না। আসলে এরিক গত 2 বছর ধরে তোমাকে ভালোবাসে। এমন একটা দিনই ছেলেটা তোমার খোঁজ নেয়নি। তোমাকে প্রথম দেখে তার ভালো লাগে খুব। আমার মুখে তোমার গল্প শুনে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার নাতি আমার কাছে আবদার করে বসে, তা তোমাকে চাই। তখন এই বয়সে ব্যাপারটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করেছি, কিন্তু সে আমায় কত শত যুক্তি দিয়ে হারিয়ে দিল। তার লক্ষ্যই এখন নাকি তোমাকে ভালোবাসা। তারপর আমিও সায় দিলাম। আমাদের যত কথা হতো সব তোমাকে নিয়ে। আমার নাতিটা কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি। সে সব মেয়েদের সঙ্গ পছন্দ করতো না। প্রথমবার তোমাকে মুখ ফুটে যখন চাইলো, আমি না ফিরিয়ে দিতে পারিনি। তাই পুরো পৃথিবী উল্টে গেলেও তোমাকে চাই। এই যে অফিসে জয়েন করা, সবটা তোমার জন্য। নিজের পড়াশোনা শেষ করে তোমাকে পাওয়ার জন্য এরিক মরিয়া হয়ে উঠেছে। তুমিও প্রথম ভালোবাসা। আমার নাতিটা তিলে তিলে শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। ও ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করে। তোমাকে কতভাবে বুঝিয়েছে, তবুও তুমি জুনিয়র বলে পায়ে ঠেলে দিয়েছ। ফেলিক্স অফিসে থাকলে সে তোমায় দেখতে পাবে না, তোমাকে না দেখে থাকতে পারবে না, তাই আমার কাছে ছুটে এসেছে। তার বাবাকে বোঝাতে বলেছে যাতে ফেলিক্সকে অফিসে না বসায়। কিন্তু আমার মনে হচ্ছে এরিকের বাবা ফেলিক্সের জন্য অন্য কাজের জন্য এনেছে। তার উদ্দেশ্য হয়তো তোমাদের আলাদা করা নয়, অন্য কিছু। আচ্ছা, রিদিশা যে ছেলেটাকে তোমাকে 2 বছর ধরে মতো ভালোবাসে, তোমাকে একেবারে পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে কি এভাবে পানি ঠেলে দিবে? মিস্টার অ্যালেন বাংলায় বোঝেন না, তাই তিনি নিজের মতো খাওয়া শেষ করে উঠে গেলেন। রিদিশা বাক বিবুর হয়ে বসে আছে। কি বলা উচিত, কি বললে ঠিক হবে, এই মুহূর্তে কিছুই তার মাথায় আসছে না। এত প্রেশার নেওয়া সম্ভব না। এরিক তার সাথে প্রথম দিন থেকে যেভাবে চলেছে তাতে বোঝাই যায়নি এরিক তাকে আগে থেকেই চিনে, কিংবা এত ভালোবাসে। আচ্ছা, সত্যি কি ভালোবাসে? ভালো তো সেও বেসেছিল সোয়েবকে। কই, সোয়েব তো বুঝলো না। এরিক ভালোবাসলে বাসুক, তার কি? সে সারা জীবন সোয়েবকে নিজের মনে জায়গা দিয়ে রাখতে চায়। রিদিশা, কখনো তো কিছু চাইনি তোমার কাছে। আজ আমি নিষ্ঠুর হয়ে আমার নাতির জন্য তোমাকে চাইছি। মিসেস ময়ূরীর কণ্ঠ দুর্বল শোনালো। সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। একজন দাদি তার নাতিকে কত ভালোবাসে, তাই ইনাকে না দেখলে হয়তো রিদিশার জানাই হতো না। রিদিশা কথা বলতে পারছে না। মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি তার গলা চেপে ধরেছে। রিদিশা অনেক কষ্টে মুখ ফুলে বলে, দেখুন দাদি, আমিও একজনকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা। তাকে কি করে ভুলে যাই বলুন? আমি চাই না তার জায়গায় অন্য কাউকে দিতে। আমাকে ক্ষমা করুন, আমি নিতে পারছি না। রিদিশা মুখ ডেকে কেঁদে ওঠে। মিসেস ময়ূরীর দৃষ্টি শীতল হয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না। ভালোবাসার কোনো সংজ্ঞা টিকবে কি? নিজেকে ধাতস্থ করে সে রিদিশাকে প্রশ্ন করে, আচ্ছা, আমি তো এই 3 বছরে কারোর সাথে দেখা করতে দেখলাম না তোমায়। তুমি যাকে ভালোবাসো সে কি বাংলাদেশের? সেও কি তোমায় ভালোবাসে? রিদিশা নিভে যায়। কি উত্তর দিবে সে? কার জন্য কান্না করছে? যে তার ছোট বোনের স্বামী। সমাজ কি বলবে? রিদিশা নিজের ঠোঁট কামড়ে কান্না থামায়। বেজা কণ্ঠে বলে, সে আমাকে কখনো ভালোবাসেনি। সে আমার ছোট বোনকে ভালোবেসেছে। সে আমার ছোট বোনেরই স্বামী। সে হয়তো জানেও না আমি তাকে ভালোবাসি, তবুও খুব পড়ে তার জন্য আমার। তার কথা মনে হলে আমি এলোমেলো হয়ে যাই। ভালোবাসাটা একতরফা ছিল, তবুও আমি বলতে পারি না কেন যেন আমায় ভালোবাসলো না সে। ময়ূরের ইতিশার মাথায় হাত বুলিয়ে বলেন, দিদিভাই, দুনিয়াটা এমনই রে। দেখ, এরিকও তোকে একতরফাই ভালোবাসে 2 বছর ধরে। তুই তো জানিস একতরফা ভালোবাসায় কত কষ্ট। তুই আমার দাদুভাইটাকে এত কষ্ট দিবি? ওর তো আক্ষেপ থেকে যাবে যে তুই ওকে কখনো ভালোই বাসলি না। রিদিশা শুকনো হেসে বলে, ভালোবাসা শব্দটা শুনলেই কষ্ট হয়। এটা কোনো 4 অক্ষরের শব্দ না। এটা মানুষের অনুভূতি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা শব্দ না, অনেক কষ্ট এখানে আবদ্ধ। ভালোবাসা যারে একবার এই রোগে ধরেছে সে জানে এর নিরাময় নাই। রিদিশা কুপিয়ে কেঁদে ওঠে। তখনই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠস্বর, একটা সুযোগ কি দেওয়া যায় না? আবহাওয়াটা যেন কেমন রাশভারী লাগছে। দম বন্ধকর পরিবেশের মধ্যে এরিকের কণ্ঠ যেন সাইলেন্ট ঘূর্ণিঝড়ের আভাস দিল। একটা কালো গোলাপের বুফে নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার চেহারা শান্ত, দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। রিদিশার ময়ূরী তাকিয়ে আছে শত দরজায় দাঁড়ানো এরিকের দিকে। এরিতে এগোতে এগোতে বলে, সবাইকে এক হয় রিদিমণি? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু ভালোবেসে দেখো। তোমাকে ভালোবাসার চাতুরে মরিয়ে রাখবো। তোমার কষ্ট পাওয়ার কারণ আমি হব না। বিশ্বাস করো, তোমাকে সব সময় আগলে রাখবো। তুমি চাইলে বছর বছর বাচ্চার মা বানিয়ে দিব। প্লিজ অ্যাকসেপ্ট মি।
রীতিশার চোখ ছানা বড়া হয়ে গেল এরিকের কথায়। অস্বস্তিতে গলাকেও চেপে ধরেছে মনে হচ্ছে। সময় কাটছে না কেন? সে আর চোখে মিসেস ময়ূরীর দিকে তাকালো। তিনিও মুসকি মুসকি হাসি দিয়ে তাকিয়ে আছে। রীতিশার এরিককে বেসরম প্রাণী মনে হচ্ছে। গুরুজনের সামনে কেউ এভাবে কথা বলে? এই ছেলের লাজ লজ্জা কিছুই নেই। চি, মার্কা কথাবার্তা। কি লাগামহীন এই ছেলে! এর মুখটা সুই দিয়ে সেলাই করার মতো ভয়ঙ্কর ইচ্ছেটা দমিয়ে রাখলো রীতিশা। রেখে কটমট করে তাকিয়ে বলল, দেখলে দাদি, তোমার নাতি কত লাগাম ছাড়া। এর সাথে তুমি আমাকে সারা জীবন রাখার প্ল্যান করছো? কখনোই না। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। রীতিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানার উপর হাত পা ছড়িয়ে বসলো সে। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে। বড্ড ক্লান্ত লাগছে তার। সব চিন্তা ভাবনা সাইডে ফেলে রেখে চিত হয়ে শুয়ে পড়ল রীতিশা। জ্বর টনটে এলেও যেন সে উঠবে না। বড্ড ঘুম পাচ্ছে। মিসেস ময়ূরী তাহসান আর এরিক জোরে হেসে উঠল। ময়ূরী নাদের কান ধরে নিজের পাশে বসালো। রাগিন মোট নিয়ে বলল, কোথায় গিয়েছিল হতচ্ছাড়া? এতদিন আমার কান ফুঁচিয়েছিস ভালোবাসা ভালোবাসা করে। যখনই বিয়ের কথা বললাম অমনি বাবার মতো সুরসুর করে পালিয়ে গেলি। এরিক ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। হালকা আর্তনাদ করে বলল, আহ গ্র্যান্ডমা, ছাড়ো না, লাগছে তো আমার। গ্র্যান্ডমা হেসে কান ছেড়ে দিল। এরিক কান ডলতে ডলতে বলল, এভাবে কি কেউ ধরে? এগুলো আমার বউয়ের জিনিস। তুমি ধরে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিচ্ছ কেন? আর বুড়ি শোনো, তখন আমি পালিয়ে যাইনি। আমি মোটেও তোমার ছেলের মতো ভীতু নই। আমি এই কালো গোলাপের বুফে টানতে গিয়েছিলাম। এটা রিদিকে দিয়ে দিও, এটা ওর খুব পছন্দের। আচ্ছা দাদি, ও কি সত্যি আমাকে অ্যাকসেপ্ট করবে? মিসেস ময়ূরী তাহসানের মুখে হাসি ফুটল। সে তখন গর্ব করে বলল, আমার এমন সুদর্শন নাতিকে রিজেক্ট করার ক্ষমতা রীতিশার নেই। ও অবশ্যই তোকে মেনে নিবে। তবে তোকে ওর পিছনে পড়ে থাকতে হবে। নিজের প্রতি ওর ভালো লাগা তৈরি করতে হবে। ঠিক তো দাদু যেমন আমার পিছে পড়ে থাকতো। তোর প্রতিটা কাজ যেন ওর ভালো লাগে। আর পারলে ওকে একটু জেলাস ফিল করাবি। তাতে দেখবি কাজ হয়ে যাবে। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভয় নেই। সে তো ছোটো বোনেরই স্বামী। তাই এখন কীভাবে ওকে নিজের করতে পারো সেই চিন্তাই করো। এরিক মনোযোগ দিয়ে শুনছে তার প্রতিটি কথা। তারপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, তুমি অনেক ভালো পরামর্শ দিয়েছ। তবে এই বিষয়ে আমার গ্র্যান্ডপাপার পরামর্শ নেওয়া উচিত। বুড়ো তোমাকে কিভাবে পটিয়েছে সেটা শেখা উচিত। এই বিষয়ে তো সে অনেক পটু। তুমি সাইডে চাপো তো। এরিকের কথায় মিসেস ময়ূরী তাজ্জব বনে গেল। সে নিজে এত কিছু করলো, অথচ তার নাতি দাদুকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরিক সেদিকে না তাকিয়ে দাঁড়ালো। চিৎকার করে ও গ্র্যান্ড পাপা বলে ডাকতে থাকে। বলতে বলতে অ্যালেনের রুমে গেল। মিস্টার অ্যালেন ম্যাগাজিন পড়ছিলেন। এরিকের চেঁচানোতে সে উঠে বসলো। এবার হয়তো তাকে কাজে লাগাবে। এরিকের কথায় সায় দিয়ে অ্যালেন বলল, আয় ভিতরে আয়, ষাঁড়ের মতো না চেঁচিয়ে কাছে আয় তো। এরিক গিয়ে অ্যালেনের গা ঘেঁষে বসলো। তার আগা মাথা নিরীক্ষণ করে বলল, গ্র্যান্ড পাপা, তুমি কি জানো তুমি এখনও কতটা ইয়াং আছো? পাশাপাশি বেশ স্ট্রংও আছো। তোমাকে আরেকটা গ্র্যান্ডমা এনে দিলে তুমি পারবে না? আমাকে 1 বছরের মধ্যে একটা পুপি এনে দিতে বলো, পারবে না? রিদিশার তো একটা পুপি শাশুড়িও লাগবে বলো। নাতির মুখে এমন কথা শুনে এলেন বেবাচাকা খেয়ে গেল। সে যেন রেগে কিছু বলতেও ভুলে গেল। মিসেস ময়ূরী দরজার ওপাশ থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিস্টার অ্যালেনের চোখ ময়ূরীর উপর পড়তেই তার মুখটা অসহায়ের মতো হয়ে গেল। ময়ূরীর চোখে কটমট করে তাকালো অ্যালেনের দিকে। এই বয়সে এসে প্রেয়সীর রাগের রূপ দেখে অ্যালেন যেন আবারও প্রেমে পড়ল। এরিক দুজনকে আর চোখে দেখে বলল, গ্র্যান্ড পাপা, তুমি ভয় পেও না। গ্র্যান্ডমা কিছুই বলবে না। তুমি আমাকে ফুফি দিতে পারবে নাকি সেটাই বলো। না হলে আমি গ্র্যান্ডমাকে বিয়ে করিয়ে দিচ্ছি। সেই ফুফির ব্যবস্থা করুক না হয়। এবার ময়ূরী আর দাঁড়িয়ে থাকলেন না। সে তেড়ে এসে এরিককে কান ধরে দাঁড় করালেন। রেগে মেগে বললেন, খুব শখ না আমাদের বিয়ে করানো? দাঁড়াও, তোমার রিদিশাকে আমি বিয়ে দিয়ে দেব। তুমি দেখবে আর তখন জ্বলবে। এরিকের মুখটা একটুখানি হয়ে গেল সে কথা শুনে। সে চোখ দিয়ে দাদিকে বোঝাচ্ছে এমনটা যেন না করে। এরিক মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে উঠে বলল, দেখো ছাড়ো গ্র্যান্ডমা, লাগছে তো। আমি কিছুই বলিনি। কিছু করবে না তুমি। আমি যথেষ্ট স্ট্রং। রিদিশার জন্য আমি যথেষ্ট আছি। আমি ভালো ছেলে। গ্র্যান্ড পাপা, তুমি বরং আমাকে মেয়ে পটানোর রিদিকে পটানোর কিছু ট্রিক শিখিয়ে দাও তো। আমি বাসায় যাব। আম্মু আব্বু আর এলিনা চিন্তা করছে হয়তো বা। দুজনে পিক করে হেসে দিল এরিকের কথায়।
এরিক নিজেও তাল মেলালো তাদের সাথে। দরজার পাশ থেকে সবটাই দেখলো রিতিশা। তার বুকটা বিষিয়ে উঠল। এদের মাঝে এত ভালোবাসা কেন? সে আবারও ছুটে গেল নিজের রুমে। সব কিছু যেন বিষাক্ত লাগছে। দুইটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। তার একটু ঘুমানোর দরকার। এরিক বাসায় যেতেই তার মা এলিজা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলের দিকে তীক্ষ্ণ গলায় স্পষ্ট চললেন, সারাদিন কই ছিলে তুমি? এরিক মায়ের কথায় থেমে যায়। মৃদু হেসে জবাব দিল, আমার খোঁজ রাখার সময় আছে বুঝি তোমার? ফেলেক্স এসেছে তো, যাও তাকে কোলে নিয়ে বসে থাকো। নিজের ছেলে থাকতেও তাকে কোম্পানিতে বসাবে তোমরা? তার প্রতি এতই দরদ তোমাদের? যাও না, তার কাছেই যাও। আমার খোঁজ নিতে আসছো কেন? এলিজার মনটা খারাপ হয়ে গেল ছেলের এই কথা শুনে। সত্যি কি ছেলেকে সময় দেওয়া হয় না তার? আর ফেলিক্সকে হিংসা করছে তার ছেলে। কালকেই সব বুঝতে পারবি এরিক। ফেলিক্সকে কেন কোম্পানিতে বসাতে চাইছি সবটাই বুঝতে পারবি। কোনো মা বাবাই চায় না তাদের সন্তানের বিপদ হোক। তোকে বাঁচাতেই এত কিছু করা। তুই তো আমাদের নিষ্ঠুর ভাবছিস। তোর পিছে এত বড় ষড়যন্ত্র হচ্ছে যারা এক কণাও তুই জানিস না। এলিজা সাবধানে চোখের কোনো আঙ্গুল দিয়ে পানিটা মুছে ফেলল। সন্তানের জন্য যতই করুক না কেন সেটা কখনোই তারা দেখে না। তাদের চাহিদা পূরণ না হলে তারা হাজার অভিযোগ করবে, কিন্তু পাশে বাবা মায়ের কষ্টগুলো দেখবে না। এরিক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। এলিজা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকালে অফিসে যেতে এরিক কিছুটা অবাক হয়। তার বাবা আর ফেলিক্স একত্রে এসেছে, সাথে তার গ্র্যান্ডমা, গ্র্যান্ডপাপা, এমনকি তার মাও আছে। তারা সবাই যেন এরিকের অপেক্ষাতেই ছিল। তখনই তারা ইথানের কেবিনে ঢুকে পড়ে। আচ্ছা, কি হতে চলছে? ফেলিক্সকে কি ইথানের জায়গায় দিবে? এরিকের ভাবতেই খুশিতে মন ভরে ওঠে, কিন্তু ভিতরে তার জন্য বড় একটা চমক অপেক্ষা করছে। বিশ্বাস শব্দটা বাড়ি আজব। আমরা যাকে বিশ্বাস করি সে বিশ্বাস নিয়ে খেলা করে, আর যে বিশ্বাসের যোগ্য তার দিকে ঘুরেও তাকায় না। সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার দ্বিতীয়গ্রস্ত থাকে। আমরা যে মানুষটাকে বড্ড ভালোবাসি তার থেকে পাওয়া প্রতারণায় আমাদের মনটা পাথর হয়ে যায়। কাউকে ভালোবাসতে গেলেই হয়, আবার ঠকবো না তো? ভাই, সমতুল্য প্রিয় মানুষটা থেকে প্রতারণা সে নিতে পারছে না। এভাবে কেউ বিশ্বাসঘাতকতা করে? পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এরিকের বাচ্চার মতো কাঁদতে ইচ্ছে করছে। হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ইথানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন সে এমন করলো। একটুও কি তার বুক কাঁপেনি? একবারও এই মানুষগুলোর কথা কি ইথান মানুষপটে আসেনি? তার চোখের পানি চিকচিক করছে। কেবিনে অন্য সবাই নীরবতা পালন করছে। তারা এরিককে সময় দিচ্ছে নিজেকে সামলানোর। এরিক ছোটবেলা থেকে ইথানকে বড় ভাইয়ের মতো সম্মান করে। বিশ্বাস, ভরসা, ভালোবাসা এরিকের মনে সর্বদাই ছিল। ভাঙা গলায় বলল, ব্রো। এরিকের একটুখানি কথায় যেন সবাই কেঁপে উঠল। কিন্তু প্রতারক ইথানে তেমন কোনো পরিবর্তন হলো না। সে বুঝতে পারল না এরিকের মনের অবস্থা। সে কি আদৌ বুঝতে পারছে না তার এই কাজের ছেলেটার মনে ভাঙচুর হচ্ছে? ফেলিক্সও নির্বাক হয়ে তাকিয়ে আছে ফিওনার ইথানের দিকে। সে কল্পনাতেও ভাবেনি তার ভালোবাসার প্রেয়সী এমন ধোঁকা দেবে। সে ভালোবাসার মানুষটি থেকে এত বড় প্রতারণা কোনোভাবেই মানতে পারছে না। তবুও কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। আর ইথান, সে তো ফেলিক্সের বেস্ট ফ্রেন্ড ছিল। সে কি করে পারলো এমন প্রিয় বন্ধুর পিঠে ছুরি মারতে? ফেলিক্স একটা ঢোক গিলে নিজেকে শান্ত করলো। সে দেখতে চায় এরিক কি করে। ইথানের থেকে কোনো উত্তর না পেয়ে এরিক আবারও ইথানের হাত ধরে বলে, ব্রো, ওরা কি বলছে এসব? তুমি বলো না এসব মিথ্যে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি ব্রো। তুমি কেন আমাকে মারতে চাইবে? তুমি তো আমাকে অত ভালোবাসো। তুমি কেন বা রিদিশাকে মারতে চাইবে? তুমি কি জানো আমি তোমাকে যেমন ভালোবাসি আমি রিদিশাকেও অনেক ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসাকে মারতে চাইবে? ওরা ভুল বলছে বলো, তাই না? তুমি কি আমাদের ক্ষতি করতে পারো? বলো না। ইথান নিজেকে আর কন্ট্রোল করতে পারো না। ঝাড়ি দিয়ে এরিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এরিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। উপস্থিত সবাই আটকে উঠল। ফেলিক্স ছুটে গিয়ে ঝাপটে ধরল এরিককে। ইথান রেগে গিয়ে বলল, না না, সব সত্য, কিছুই মিথ্যে না। আমি তোকে আর রিদিশাকে দুটাকেই মারবো। এরপর ফেলিক্স বাধা হলে তাকেও সরিয়ে দিব, যেমন সরিয়েছি লিও আর পেটারকে। এত বছর ধরে অপেক্ষা করছি এই প্রপার্টির জন্য। আর নাটক করতে পারছিলাম না। ভেবেছিলাম ফিওনাকে দিয়ে তোকে হাত করে প্রপার্টি ওর নামে লিখিয়ে নিব। যদি ভালো ভালো না দিত মেরে দিতাম। প্রথমে ছোট ঝামেলা দুটোকে সরিয়েছি, এখন বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এরিক সহ উপস্থিত সবাই যেন বাঁখারা হয়ে গেল। মিসেস এলিজার বুকটা হাহা করে ওঠে। তার আদরের ছোট ছেলে লিওকে এই ইথানি খুন করেছে। এটা মানতে তার কষ্ট হচ্ছে। নিজের প্রিয় বান্ধবী ছেলেকে নিজের ছেলের মতোই ভালোবাসত সবসময়।
ফেলিক্স আর পারল না নিজেকে সামলাতে। ছোট ভাই হারানোর কষ্টটা যেন তাজা হয়ে উঠল আবার। সে এরিককে ছেড়ে গিয়ে ইথানের কলার চেপে ধরল, মুখ বরাবর একটা ঘুষি দিয়ে বলল, তোর এত লোভ ইথান? তুই আমার ভাইটাকেও ছাড়লি না। পেটার আমার ছোট ভাইটা কি দোষ করছিল? তুই ওকে মেরে দিলি যখন মম চিৎকার করে পেটারের জন্য কাঁদছিল। কত নাটক নাই না করলি তুই। আর লিও তো এরিকের ছোট ভাই ছিল, ওই ছেলেটাকেও ছাড়লি না। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। আমি তোকে মেরেই ফেলবো বাস্টার্ড। তোর জন্য আজ আমি আমার মামিমা আর মা একটুও শান্তিতে ঘুমাতে পারে না। তুই কি করে আমাদের ফুলের মতো বাই দুটোকে মারলি? তুই কোনো সুস্থ মানুষই না। ফেলিক্স নার্স বরাবর ঘুষি মারে আবারও। ইথান গিয়ে ছিটকে পড়ে। এরিক গিয়ে ফেলিক্সকে ধরে। ফেলিক্সকে কোনোভাবে থামানো যাচ্ছে না। এরিক ফিওনার দিকে তাকায়। ফিওনা এরিকে তাকানো দেখে ভয়ে ছিটিয়ে গেল। চোখ দুটো বন্ধ করে সে গডকে স্মরণ করে। এরিক ঠান্ডা কণ্ঠে বলে, ফিওনা, তুমি কেন আমার ভাইকে ঠকালে? তুমি তো এমন ছিলে না। এত লিবু কী করে হলে? ইথানের চলনায় পড়ে তুমি ফেলিক্স ভাইয়ের সাথে চলনা করলে। আমি কখনো ফেলিক্স ভাইয়াকে অতটা সম্মান করিনি যতটা আমি ইথানকে করেছি। ফেলিক্স আমার নিজের ফুফাতো ভাই, কিন্তু আমি তাকে অতটাও ভালোবাসি না যতটা আমি রক্তের সম্পর্ক ছাড়া ইথান ভাইকে ভালোবেসেছি। ফেলিক্স ভাইয়া তো সবসময় আমার ভালো চেয়ে এসেছে, অথচ আমি তাকে সহ্য করতে পারলাম না লিওর মৃত্যুর পর থেকে। আমি ভাবতাম লিওর মৃত্যুর পিছনে ফেলিক্সের হাত আছে, কিন্তু কেউই বা জানতো আমি দুধ দিয়ে কালসাপ পোষেছি। ফেলিক্স ভাইয়া আমার আসল শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু আমি ইথানের মতো ঠকবাজকে বিশ্বাস করেছি। ফিওনা, তুমি এত নিস কীভাবে ভুলে গেল তার ভালোবাসা? কথা ছিল ফেলিক্স ভাইয়া আমেরিকা থেকে ফিরে এলে বিয়ে করবে তোমরা, অথচ তুমি 2 দিনেই মানুষটার ভালোবাসা ভুলে বসলে। নাকি তাকে ভালোবাসাটাই তোমার অভিনয়ের একটা অংশ? ফিওনা কেঁপে ওঠে। সে তো আসলেই কখনো ফেলিক্সকে ভালোবাসেনি, সে ইথানের কথাতে নেচেছে সবসময়। ফিওনা ফেলিক্সের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। হাজারো অভিযোগ তার চোখে। মিসেস এলিজা সেন্সলেস হয়ে গেছে। তাকে নিয়ে এলেন ময়ূরী বাসায় চলে গিয়েছে। যাওয়ার সময় বলে গিয়েছে ইথান আর ফিওনাকে পুলিশে দিতে। এরিকের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। ছেলেটা ছাড় পায়নি ইথানের লোভ থেকে। ইথানের নীরবতা ভাবিয়ে তুলছে এরিককে। এরিক ঘড়িতে টাইম দেখলো। অফিস টাইম কবেই পেরিয়ে গেছে। রীতিশা এখনও অফিসে আসেনি কেন? এরিককে চিন্তিত দেখে নীরব ইথানের মুখে প্রশাসিক হাসি ওঠে। এরিক ফেলিক্সকে চিন্তিত গলায় বলল, ফেলিক্স ব্রো, রিদিশা এখনও অফিসে আসেনি। আমার না চিন্তা হচ্ছে। ইথান নিস্তব্ধতা ছাড়িয়ে শব্দ করে হেসে ওঠে। ফেলিক্স আর এরিক তীক্ষ্ণ চোখে ইথানের দিকে তাকায়। ফেলিক্সের বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই বুঝে ফেলে। সে খেপে গিয়ে ইথানের কলার আবারও চেপে ধরে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, বল, রিদিশার সাথে কি করেছিস? ওকে কোথায় রেখেছিস? ওর কোনো ক্ষতি করবি না। তোকে তাহলে জানে মেরে দিব। ইথান হাসি মুখে বলল, যা, পারলে বাসা ওকে। নায়করা জলপ্রপাতের কাছাকাছি আছে কোথাও। লোকেশনও বলে দিলাম। তোদের জন্য বাচ্চা মেয়েটাকেও না জীবন দিতে হয়, ভাবতে আমার কষ্ট হচ্ছে। ইথান মুখ দিয়ে সুসুস জাতীয় শব্দ করল। এরিকা নিজেকে কন্ট্রোল করতে পারল না। রেগে গিয়ে ইথানের পেটে লাথি দিল আর চেঁচিয়ে বলল, তুই কারো ক্ষমা পাওয়ার যোগ্যই না। আমাদের মধ্যে বিন্দেশি একটা মেয়েকে টেনে বড্ড ভুল করেছিস। তোকে এর মাসুল কিন্তু দিতে হবে। বাবা ওকে পুলিশের কাছে দিবে না। ওকে আর ওই ফিওনাকে আমার ভ্যালিতে নিয়ে যাও, ওখানে সব বোঝাপড়া করব। ফেলিক্স ভাইয়া, তুমি আমার সাথে যাবে প্লিজ। ফেলিক্স দ্রুত মাথা দুলিয়ে সায় দিল। এত মিষ্টি একটা মেয়েকে না জানি ওরা কী অবস্থা করেছে। দুজনেই দ্রুত ছুটল। মাঝে মাঝে প্রিয় জিনিসও আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। এই যে জলপ্রপাত, এটা ছিল এরিকের কাছে সবচেয়ে প্রিয় স্থান। সে নিজেকে সৌভাগ্যবান মনে করত কানাডাতে জন্মগ্রহণ করে। এই জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার ছুটে এসেছে নায়করাতে। কিন্তু আজ এই সৌন্দর্য তার চোখে লাগছে না। আজ চোখে কোনো মুগ্ধতা নেই। আছে কোনো না হওয়া প্রিয় মানুষ হারানোর কষ্ট। চোখ দুটো শুধু একজনকে দেখার অপেক্ষাতে অস্থির হয়ে আছে। ফেলিক্স বুঝতে পারছে এরিকের অস্থিরতা, তাও খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। এরিক কেবিনে ঢুকতে দেখলো ইথান আর ফিওনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রেখে বলল, এরিক, আমি কখনোই চাই না তোর জায়গা দখল করতে। আমি চাই তুই ভালো থাক ভাই, নিরাপদে থাক। এই ইথান আর ফিওনা তোর জন্য নিরাপদ নাই, তাই আমি এসেছি আবারও। কিন্তু তুই রিদিশার উপর দুর্বল হয়ে পড়েছিস, সেটারও সুযোগ নিতে চাইছে ওরা। এরিক রেগে ফেলিক্সের দিকে তাকায়। ফেলিক্সের হাত ঝটকা মেরে সরিয়ে দিল। এরিক তার মা বাবার দিকে তাকিয়ে বলে, দেখো, তোমরা দেখো, খুব ভালোবাসো তাই না এই ফেলিক্সকে? সে আজ আমার সামনে ইথান ভাইকে খারাপ প্রমাণ করতে চাইছে। আরে ইথান ভাই এই কোম্পানির পিছে কম পরিশ্রম তো করেনি। এই ফেলিক্স তো কোম্পানিতে রাজত্বই করতে চায়, তাই আমাদের মধ্যে ঝামেলা বাজাতে চাইছে। দেখো, আবার বলছি কি ইথান ভাই ও রিদেশের ক্ষতি করবে। আচ্ছা ফেলিক্স ভাইয়া, তোমার লজ্জা করে না নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে মিথ্যে কথা বলতে? আর পিওনা, ওকে তো তুমি ভালোবাসো, ওর নামিয়ে মিথ্যে বলছো।
ওর সাথে তুমি চিট করতে চাইছো? ছি ফেলিক্স ব্রো, তোমার থেকে এটা আশা করিনি। উপস্থিত সবাই এরিকের কথায় তাকিয়ে আসছে স্তব্ধ হয়ে। ছেলেটাকে কত বিশ্বাস করে ইথানকে, অথচ ইথানই প্রতিদান দিল। এই বিশ্বাস যখন ভাঙবে, এরিক কি সইতে পারবে? তো ওর ছোট মনটা ভেঙে যাবে না তো? ফেলিক্স জানে ইথানকে কতটা মানে, তাই সে কিছু ভিডিও ক্লিপ অন করে এরিকের সামনে রাখে। এরিক দেখলো ভিডিওতে ইথানের পিওনার চুমুনরত অবস্থা, তাই দেখে থমকে যায়। এটা ইথান ভাইয়া? সে কি করে এমন করলো? চোখ তুলে ইথান আর পিওনার দিকের অনুভূতি শূন্য নিয়ে তাকালো। তারপর পিওনার অধিক অপমানের পরে সে ফেলিক্সের কলা চেপে ধরা। সব কিছু দেখে শুনে এরিক স্তব্ধের মতো পড়ে আছে। ইথানের সম্পর্কে তার এসব যেন হজমই হচ্ছে না। চমকে উঠে এরিক ফেলিক্সের কথায়, ভাবনা থেকে সরে আসে। অনুভূতি শূন্য চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স শুকনা হেসে বলে, আবার ওসব নিয়ে ভাবছিস? এখন নাম গাড়ি থেকে, রিদিশার লোকেশন আশেপাশে শো করছে। এরিক শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নেয়। চোখ দুটোতে এসে আবারও ভয় হানা দেয়। রিদিশার সাথে যেন খারাপ কিছু না হয়। কোনো মতে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে এদিকে ফেলিক্স আর এরিক। গাড়ি থেকে নামতে সামনে কিছু লোকে জটলা দেখে এগিয়ে যায়। মানুষ ঠেলে ভিতরে ঢুকতে স্তব্ধ হয়ে যায় এরিক। হাত পা যত সম্ভবভাবে কাশছে। একই অবস্থা তার কিউট সিনিয়রের। সারা মুখে সোপ সোপ রক্ত, মাথার ডান পাশটা থেকে পিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এরিকের এই অবস্থা থেকে ফেলিক্স দিশেহারা হয়ে পড়ে। উপায় না পেয়ে নিজে রিদিশাকে কোলে তুলে নেয়। মেয়েটার এই নির্মম অবস্থা দেখে বুক কাঁপছে ফেলিক্সের। ওর সাথে খারাপ কিছু করেনি তো? মাথা দুদক নাড়িয়ে সব ভাবনা জড়ে ফেলে ফেলিক্স। ভাই, আমার তাড়াতাড়ি আয়, ওকে হসপিটালে নিতে হবে। এরিক স্তম্ভিত ফিরে পায় ফেলিক্সের কথায়। দ্রুত গিয়ে গাড়ির পিছনের সিটে বসে। ফেলিক্স রিদিকাকে এরিকের কাছে দিয়ে দ্রুত ড্রাইভিং করতে থাকে। এরিকের হাত দুটো কাঁপছে আবারও। রিতিশার দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে উঠছে। কি নিষ্পাপ মেয়েটা, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আস্থার জন্যে ওর এই অবস্থা। নিজেকে নিজে দীক্ষা দিচ্ছে এরিক। কাপা ঠোঁট জোড়া রিদিশার কপালে শুইয়ে দেয় এরিক। যদি সজ্ঞানে থাকতো কখনো কি এরিককে এই কাজ করতে দিত রিদিশা? জানা নেই। এরিক কাপা হাতটা রিদিশার নাকের কাছে নিল। মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে যায়। নিঃশ্বাস খুব ধীরে পড়ছে। এরিক চেঁচিয়ে ফেলিক্সকে বলছে, ব্রো তাড়াতাড়ি ড্রাইভ করো। ওর নিঃশ্বাস পড়ছে খুব ধীরে। ফেলিক্স যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হসপিটালে আসে। এরিক রিদিশাকে কোলে করে নিয়ে দৌড়ে হসপিটালে ঢুকে। ফেলিক্স হসপিটালে সব ফর্মালিটি পূরণ করে আসে। বাসার সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে। এরিক চুপ করে তাকিয়ে আছে ওটির বদ্ধ দরজার দিকে। ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রাখে। এরিক ঘুরে তাকায় ফেলিক্সের দিকে। সোলসল করছে ওর চোখ দুটো। এর মধ্যে ছুটে আসে মিসেস ময়ূরী, এলিনা সহ এরিকের বাবা মেহতাব হাসান। ময়ূরীকে দেখে যেন এরিকের কান্নার বাঁধ ভাঙল। বাচ্চাদের মতো কেঁদে উঠল এরিক। এরিককে এভাবে কাঁদতে দেখে তার দাদি ছাড়া কেউ দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মিসেস ময়ূরী কাঁদতে কাঁদতে বললেন, আমি পারলাম না ওকে আগলে রাখতে। ওর নানিমাকে আমি কি জবাব দিব? সে কত ভরসা করে আমার কাছে পাঠিয়েছিল, আজ আমার জন্য তার নাতনির এই অবস্থা। আমি কি জবাব দিব? তখনই ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই উতলা হয়ে তার দিকে তাকিয়ে আছে। নার্স মাস্ক খুলে বলল, পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেক, ইমার্জেন্সি ও পজিটিভ ব্লাড লাগবে। এরিক বাচ্চাদের মতো করে গিয়ে বলল, নার্স আমার শরীরে সব রক্ত নিয়ে নিন, আমার রিদিকে বাঁচিয়ে দিন প্লিজ। নার্স অবাক হয়ে এত বড় ছেলের বাচ্চার মতো কান্না করা দেখে। এই সুদর্শন ছেলেও মেয়ের জন্য এইভাবে কাঁদছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ব্লাড গ্রুপ কি ও পজিটিভ? এরিকে তখন হুঁশ হয়। সে মাথা দুদিকে নাড়িয়ে বলে, না, বি পজিটিভ। নার্স তখন বিরক্ত হয় এরিকের ওপর। শুধু শুধু সময় নষ্ট করছেন, কিন্তু এত সুন্দর ছেলেকে সে কিছুতেই বলতে পারছে না কেন জানি। ফেলিক্স তখন এগিয়ে এসে বলে, ব্লাড আমি দিব, চলেন, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। নার্সটি স্বস্তির একটা নিঃশ্বাস পেলে ভিতরে যায়। যাওয়ার আগে ফেলিক্সকে একটা রুম দেখিয়ে দিয়ে যায়। এরিক জানে না ফেলিক্সের ঋণ সে কীভাবে শোধ করবে। সে কিনে এতদিন বিশ্বাসঘাতক বেইমান ইথানের জন্য ফেলিক্সকে অসম্মান করত। মুহূর্তের আগে ধপ করে জ্বলে ওঠে এরিক। রিতিশার এই অবস্থা করছে, ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে। রিতিশা একবার সুস্থ হোক। মিসেস ময়ূরী এসে নাতির কাঁধে হাত রেখে বলে, এখন কি করবি ভাবছিস? দাদির কথায় চুপ করে থাকে এরিক। ময়ূরী জানে তার নাতি খুব সহজে কাউকে ছেড়ে দেবে না, কিন্তু এখন এসব আর ভালো লাগে না। তিনি গলার স্বর খাতে নামিয়ে বলে, ওদের পুলিশের হাতে তুলে দে। এরিক দাদির দিকে তখন তাকিয়ে বলে, পুলিশ ওদের কি শাস্তি দিবে? ওদেরকে আমি শাস্তি দিব।
আমার ভাইকে ঠকানো শাস্তি, আমার ভাইদের মারার শাস্তি, আমার কলিজায় হাত দেওয়ার শাস্তি। দাদি, এবার তুমি কিছু বলতে পারবে না। আমি এই লাস্টবার ওকেই শাস্তি দেব, প্রমিস। তারপর একেবারেই আমি ভালো হয়ে যাব। অন্ধকার করে কি নিদারুণ নিস্তব্ধ। দুজন মানবে বাধা অবস্থায় পড়ে আছে চেয়ারে। ফাঁকা ঘরটাতে দুজনের নিঃশ্বাস ঘুরে ফিরে ভুতুড়ে শব্দ তৈরি করছে। কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। হঠাৎই দরজা খোলার শব্দ হলো। ক্যাচ ক্যাচ শব্দের সামনে মুখ তুলে তাকায় দুজনেই। সামনের মানুষটা এমন রূপে যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে যায়। যা দেখেছে তা ছিল নির্মম ভালোবাসা। ছেলেটার মুখে ব্রামান্তন দেখা গেল না। সে এখন রেগে আছে কারণ তার লোকেরা রিদিশাকে জীবিত ছেড়ে দিয়েছে। ফেলিক্স সশব্দে ঘরের মধ্যে ঢোকে, পায়ের উপর পা তুলে সামনে চেয়ারে বসে। উৎকট বিশ্রী গন্ধে গা গুলিয়ে উঠছে। তার চোখে মুখে ভয়ের ছাপ। যখন রিদিশাকে মারা চিন্তা করছিল তখন এই ভয়ের ছাপ কই ছিল? যখন আমার ভালোবাসা বলে আমাকে ধোঁকা দিয়ে প্রতারণা করছিলে তখন এই ছাপ কোথায় ছিল? ইথানের নীরবতা সহ্য হচ্ছে না ফেলিক্সের। ভয়ে কলিজা শুকিয়ে আসে ফিওনার। ঢোক গিলেও আবারও ফেলিক্সের হাতের চকচকে ছুরির দিকে তাকালো ফিওনা। দুদিকে মাথা নাড়িয়ে চটপট করে বলে, ক্ষমা করো ফেলিক্স, আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো, তোমার ভাইকে যে ইথান মেরেছে তা আমি জানতাম না। জানলে কখনো ওর ফাঁদে পা দিতাম না। ফেলিক্স অগ্নি চোখে তাকালো ফিওনার দিকে। ওর প্রাণ পাখি যায় যায় পালা। লোভে এতই অন্ধ ছিলি যে পরিবর্তিতে কি হবে ভেবেই দেখনি। ফিওনা ইথানের দিকে তাকালো। তার ঠোঁটে মৃদু হাসি জ্বলছে। ফিওনার বোঝার বাকি নেই ইথান তাকে শুধু গুটি হিসাবে ব্যবহারই করেছে। ফেলিক্স টান হাত দিয়ে ফিওনার সোয়াল চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে ফিওনা। পুরুষ মানুষের হাত এমনিতেই শক্ত। ফেলিক্স দাঁত কিড়মিড় করে বলে, তা না হয় জানতি না, কিন্তু তুই আমাকে ঠকালি কি করে? এত বড় গেম খেললি আমার সাথে। তোকে আমি কোন দিক দিয়ে অপূর্ণ রেখেছিলাম বল? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। শারীরিক আর্থিক সকল চাহিদাই পূরণ করেছি। তাই ওই বিশ্বাসঘাতক ইথানের সাথে মিলেছিস? মেয়েটির চোখ পেটে পড়ে জল গড়িয়ে পড়ে। এই কথাগুলো শুনতে যেন গা রিরি করছে। মেয়েটি কেঁদে দিয়ে বলে, ফেলিক্স ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমি কি তোমাকে কম ভালোবাসতাম? তুমি কেন আমেরিকা চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? তোমার প্রেমিকে বেলার কাছে? ফেলিক্স ফিওনার সোয়াল ছেড়ে দেয়। দু ঠোঁট নিঃশক্তিতে আলাদা হয়ে যায়। কি বলেছে সে আমেরিকা প্রেমিকের কাছে গিয়েছিল? বেলা তো তার বাল্যকালের বান্ধবী, যাকে সে বোনের মধ্যে ভালোবাসে। ফেলিক্স রাগান্বিত চোখে ইথানের দিকে তাকায়। রেগে ইথানের হাঁটুর উপর ছুরি বসিয়ে দেয়। ফিওনা রক্ত দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইথান ব্যথায় আর্তনাদ করে ওঠে। বাস্টার্ড, পারলে হাত খুলে দে, তারপর আঘাত কর। কাপুরুষের মতো হাত পা বেঁধে আঘাত করছিস কেন? ইথানের কথা শুনে ফেলিক্স রাগে ছুরিটা ক্ষতস্থানের উপর মোচড় মারে। ইথানের মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তবুও তার দু চোখে ভয় নেই, নেই কোনো বাসার আকতি। দু চোখে কেবলই ক্রোধ। ছুরিটা উঠিয়ে নিচে ফেলে দেয়। নিজেকে শান্ত করে ফেলিক্স প্রশ্ন করে, তুই ওকে মিথ্যে বলেছিস কেন? আমি বেলাকে বোনের মতো ভালোবাসি এটা তুই জানিস। তবে বেলাকে নিয়ে আমার নামে কেন মিথ্যে বললি ওর কাছে? ইথানের চোখ জোড়া জ্বলে উঠল। ক্ষুব্ধ গলায় বলল, তোর জন্য। এই তোকে আমার মোটেই পছন্দ নয়, বুঝলি? যখন ছোটবেলায় বেলাকে পছন্দ করতাম তখন ওকে তুই আগলে রেখেছিস বোনের মতো। ও যখন আমাকে ভাই ডাকতো খুব খারাপ লাগতো। কখনো তোর জন্য ওকে পাইনি। এরপর যখন ফিওনাকে দেখি তখন ওকে পছন্দ করি। কিন্তু হায়, সেও তোর সাথে তোর জন্য কখনোই প্রথম হতে পারিনি। তোর জন্য এরিকে সম্পত্তি হাসিল করতে পারলাম না। এই তুই আমার জীবনটা নরক করে দিয়েছিস। দুইবার আমার হৃদয় তোর জন্য ভেঙেছে। তোর আর ফেলার কিছু ছবি দেখাতেই কাজ করলো। ওকে সম্পত্তির কথা বলার পর আমার সাথে রিলেশনে আসলো। কিন্তু সেই তুই আবারও বাধা হয়ে এলি, মরার উপর খড়ার গা হয়ে। ফেলিক্স এবার আর অবাক হলো না। তার কী বা অবাক হবে? তার ভাগ্যটাই হয়তো এমন। ভালোবাসা সব মানুষগুলো ছেড়ে যায়। প্রথমে ফিটা, তারপর ফিওনা, আর এই বেস্ট ফ্রেন্ড ইথানও। সত্যি কি বেস্ট ফ্রেন্ড? ইথান তীক্ষ্ণ চোখে তাকায় ফেলিক্সের দিকে। চিৎকার করে বলে, আমি ঘৃণা করি ইথানকে। ও আমার বেস্ট ফ্রেন্ড নয়। এ আমার নিষ্পাপ বাড়িটার হত্যাকারী। ও একজন প্রতারক, বেঈমান। তোকে আমি শাস্তি দিব, মারবো না। আমি তোর চোখে যতক্ষণ ভয় না দেখবো ততক্ষণ মারবো না। তুই যতক্ষণে নিজের মৃত্যু না চাইবি ততক্ষণ তুই বেঁচে থাকবি। একটুও মায়া হয়নি তোর? আমি তোকে ততক্ষণ বাঁচিয়ে রাখবো যতক্ষণ তুই বেঁচে থাকতে চাস। ফেলিক্স উঠে দাঁড়ালো। ফিওনার কথা খুব মনে পড়ছে। মেয়েটাকেও কিভাবে শাস্তি দিবে? ওর অবচেতন মুখের দিকে ঝুঁকলো ফেলিক্স। আর তাকাবে না ওর মুখে, তাহলে আবার মায়ায় পড়ে যাবে। ফেলিক্স গলা উঁচিয়ে কাউকে ডাকলো। মাস্ক পরা দুজন ছেলে এসে দাঁড়ায়। ফেলিক্স তাদের বলল, এই মেয়েটাকেও রুমটায় আটকিয়ে রাখবি। ঠিক মতো খাবার দিবি। আগে বিছানায় নিয়ে শুইয়ে আয়। আর এই হারামি ইরানের দিকে তাকিয়ে বলে, ওকে ভালো করে খাতে যত্ন করিস, পায়ে ব্যান্ডেজ করে দিস। মারবি না ওকে আমি না বলা পর্যন্ত। ছেলে দুটো বাদ্যর মতো মাথা নাড়ল। ফেলিক্স প্রস্তাব করে ওখান থেকে হসপিটালে যেতে হবে।
অ্যারিকের অনুরোধে আসেছে এখানে, আর ক্ষোভ তো ওরও ছিল। ফেলিক্স রাতের আকাশের দিকে তাকায়, নেই কোনো চাঁদের আলো, তার জীবনটাও হয়তো এভাবে হারিয়ে যাবে অন্ধকারে। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। অ্যারিক সোয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে রয়ে গেছে তার দাদি ময়ূরী। সবাই বাসায় যাওয়ার জন্য জোর করলেও তারা যায়নি। একজন নার্স এসে অ্যারিকের সামনে দাঁড়ালো, প্রসন্ন হেসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। অ্যারিকের ঠোঁট জোড়া কেঁপে উঠল, বুকের ভিতর যেন রক্তক্ষরণ হচ্ছে সকাল থেকে। আজকের দিনটাই আনলাকি। সে দীর্ঘশ্বাস ফেলে পায়ে পায়ে এগিয়ে যায় রিদিশার দিকে। বাহির থেকে দেখে দেখে আসে একবার, নিঃশব্দে ঢোকে আবার ভিতরে। অ্যারিক নিজের পা দুটোকে ভারী মনে হচ্ছে, বহু কষ্টে টেনে নিয়ে যাচ্ছে সামনে। আস্তে করে রিদিশার পায়ের কাছে বসলো। নিবু নিবু চোখে তাকিয়ে দেখলো ওটা অ্যারিক। ভাঙা ভাঙা গলায় বলল, আরে আমার পায়ের ওপর কেন তুমি? সরে আসো অ্যারিক। শেষের কথাটা একটু জোরে বলল রিদিশা। অ্যারিক তাড়াতাড়ি করে মাথা তোলে, আর গোলা চোখ দুটো টইটুম্বর। রিদিশার মুখে নিজের নাম শুনে বড্ড খুশি লাগছে এরিকের। রিদিশা ইশারায় কাছে যাকে। অ্যারিক এসে মাথার কাছে বসে। রিদিশা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আই এম সরি রিদিমণি, সব দোষ আমার। আমার জন্যই তোমার এই অবস্থা। কেন তোমাকে ভালোবাসলাম, তাহলে তো এই ক্ষতি হতো না। কেন কেন তোমাকে ভালোবাসলাম? রিদিশা ক্লান্ত চোখ দুটো মিলে তাকায়। এরিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভালোবেসেছ বলে কি অনুশোচনা হচ্ছে? আমি কি খুব খারাপ? এরিক তাকিয়ে আছে, তার রীতিমণি কি বলল? এরিক দ্রুত মাথা দুলিয়ে বলল, না না, অনুশোচনা হচ্ছে না। তুমি তো পবিত্র রীতিমণি, তুমি কেন খারাপ হবে? ও কথা মুখেও এনো না। ভালোবাসি তো। রীতিশার নীরবতা ভেঙে বলল, এই ভালোবাসা থাকবে তো? এরিক রিদিশার চোখে চোখ রাখে। বুকের ভিতর কাঁপন দুজনেরই, তবু রিদিশার চোখ সরায় না। আর কত পালাবে নিজের থেকে? পালিয়ে কি অনুভূতি থেকে বাঁচা যায়? সেহেতু সে প্রথম দিনে হারিয়েছিল এই গোলা চোখে। নিজেকে সংযত রাখতে এত তুচ্ছ তাচ্ছিল্য করেও এড়াতে পারল না। থাকবে রীতি, থাকবে। এই যে হাত ধরেছি তোমার, আজরাল জান কবজ করবে তখনই এভাবে হাত ধরে রাখবো। রীতিছা চোখ দুটো বন্ধ করে, চোখের কোণে জলের দাঁড়া নামে। মাথায় ব্যান্ডেজ করা তবুও সুন্দর লাগছে খুব। এরিক মাথায় ব্যান্ডেজের ওপর ঠোঁট ছুঁয়ে দেয়। রীতিশা অনুভূত হয়, বুকের ভিতর যেন ঢেউ খেলে যায়। ওরে থাম, এই জুনিয়রের একটা চুমুতে এমন করছিস, এখন বেরিয়ে ওকে জড়িয়ে ধরবি। গ্লাসের বাহির থেকে সুন্দর দৃশ্যের সাক্ষী হয় দুজন মানুষ। 10 মাস পর এলিজা থমথমে মুখে বসে আছে করে। তিনি চায় না এরিক রীতিশাকে বিয়ে করুক। একটা বাংলাদেশি মেয়ে কেন তার ছেলের বউ হবে? তার ছেলে কি টাকা পয়সার অভাব আছে, না রূপের অভাব আছে? তিনি তার ভাইয়ের মেয়েকে বউ করতে চায়। কিন্তু এলিনা ও মেহতাবের রীতিশাকে ভীষণ পছন্দ। আজ তার রিলিজের দিন, তারা দুজনে অফিসে যাবে রীতিশাকে দেখতে। আর অফিসে আজকে একটা পার্টিও আছে। এলিজা থমথমে মুখে বলে, কিসের অভাব আছে আমার ছেলের, যে তুমি ওই বাংলাদেশি মেয়েটাকে ছেলের বউ করতে চাইছো? মেহতাব তাহসানের মন এমনিতেই ভালো না। ইথানকে তিনি যেখানে রেখেছিল সেখানে সে নেই। হয়তো এরিক আর ফেলিক্স মিলে তাকে শাস্তি দিয়েছে। ছেলেটা হয়তো বেঁচে নেই। ভাবতেই বুকটা ভারী হয়ে যায়। কম তো ভালোবাসেনি ছেলেটাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এলিনা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, শোনো মম, আমার ভাইয়ের জীবনে হয়তো কিছুর অভাব নেই, কিন্তু তার জীবনে ভালোবাসার বড্ড অভাব, সঙ্গিনীর ভালোবাসার অভাব, কারো কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করবে এমন একটা মানুষের অভাব। সেটা কেবল রিদিশাই পারবে। ভাইয়া রিদিশাকে পাগলের মতো ভালোবাসে। তুমি চলো প্লিজ আমাদের সাথে। এত সুন্দর মেয়েটাকে অবহেলা করছো, পরে আর ওর সাথে কথা বলার সুযোগটাও না পাবে না। এলিনা আরও কিছু বলতো, কিন্তু এখন বাবার সাথে চলে যেতে হবে। সে গড়ি পড়তে পড়তে চলে যায়। মেহতাব আগে থেকে গাড়িতে বসেছিল। দুজনকে দেখে ভাবনাহীনভাবে সামনে তাকায়। এলিজা গজগজ করতে করতে মেহতাবের পাশের সিটে বসে। এলিজা মুচকি হেসে পিছনের সিটে বসে পড়ে। মেহতাব একবার পিছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ফেলিক্স আর এরিক দুজনেই পাশাপাশি বসে আছে। এরিক সিলিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ব্রো সরি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ইথানকে কি করেছ? ফেলিক্স এরিকের কাঁধে মাথা রেখে বলে, ওকে আমার কাছে ছেড়ে দে, ওর উপযুক্ত শাস্তি আমিই দিব। আর রিদিশাকে যারা টর্চার করেছিল তাদের সব কটাকে জেলে পাঠিয়ে দিয়েছি। এরিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আর পিওনা? কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে ওঠে এরিকের। ফেলিক্স এরিকের কাঁধ থেকে মাথাটা সরিয়ে নেয়। শুকনো ডোক গিলে পলক ফেলে বলে, জানি না, তুই যা ইচ্ছে করিস ওকে, ওর শাস্তি তুইই দিস। ওকে কি ক্ষমা করা যায় না? ফেলিক্স রাগে চোখে এরিকের দিকে তাকায়, হালকা চেঁচিয়ে বলে ওঠে, খবরদার, এই কথা আর কখনো বলবি না। ও বেইমানি করেছে, বেইমানকে ক্ষমা করা ঠিক হবে না।
এরিক আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার জানা নেই ফিওনার কী করবে। হয়তো ফেলিক্স কোনোদিন ক্ষমা করতে পারে, নাও করতে পারে। রিদিশা তখন এসে পাশে বসে। এরিক চকিতে তাকিয়ে বলে, এ কি, তুমি এখানে? রিদিশা মৃদু হেসে বলে, আমার সব কাজ করা শেষ জনাব। আপনি নিজের কেবিন ফেলে এখানে এসে কেন বসে আছেন? এতক্ষণ পর আপনার বাবা মা চলে আসবে, তখন বলবে রিদিশা এটা, রিদিশা ওটা, বিরক্তিকর। শুনুন, আমার ছোট বোনের ছেলে হয়েছে। এরিক অবাক চোখে তাকিয়ে বলে, ছোট বোনের সাথে তো কথা বলো না, তাহলে জানলে কিভাবে? রিদিশা চমৎকার করে হাসে, তারপর ভ্রু নাচিয়ে বলে, ওরাও আমার খোঁজ নাই বা রাখতে পারে। ওদের প্রতিদিনের খবর আমি রাখি। এই বেবি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু এবার বেবি এসে গেছে। বেবিকে দেখার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার সেই কপাল নেই। ও নিশ্চয়ই আবার সুখী হবে। আমার ভালো লাগছে না, আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসি। রিদিশের সামনের দিকে হাঁটা দেয়। এরিক খপ করে হাত ধরে ফেলে। রিদিশে বিরক্তি চোখে এরিকের দিকে তাকায়। এরিক দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি তোমার সাথে নিচে যাব, চলো। ফেলিক্স ভাইয়া, তুমি প্লিজ একটু সামলে নাও, আমরা যাব আর আসবো। ফেলিক্স চোখ দিয়ে আশ্বস্ত করে চলে যায়। এরিক রিদিশাকে হাত ধরে নিচে নামায়। রিদিশা হাত ছাড়িয়ে দিয়ে বলে, যখন তখন সোয়ার বাহানা খুঁজো কেন? হাত ছাড়াও, আমি একাই চলতে পারি। আমি এখন পুরোপুরি ফিট। এরিক রিদিশার আগামাথা নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলে, উনি ফিট, কপালের উপরে এখনও টেপ লাগানো, উনি ফিট। বাসায় চলো, আঠা লাগিয়ে দিব। রিদিশা মুখ বাগিয়ে আগে আগে চলে যায়। এরিকের রিদিশা রাস্তার পাশে এসে দাঁড়ায়। রিদিশার চোখ যায় সামনের দিকে। আইসক্রিম দেখে চোখ চকচক করে ওঠে। যদিও এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া উচিত নয়, তবুও তার ভীষণ খেতে ইচ্ছে করছে। রিদিশা এরিকের হাত ছাড়িয়ে সামনের দিকে দৌড় দেয়, উদ্দেশ্য রাস্তার ওপারে। কিন্তু তখনই একটা গাড়ি রাস্তার ওপর পাশ দিয়ে শাঁসা করে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে রিদিশার। আচ্ছা, মাটিতে পড়লে কি বেশি ব্যথা পাবে? তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার শরীরে যে কঠিন রোগ বাসা বেঁধে আছে, তার উপরেই অ্যাক্সিডেন্ট। চোখ বুঝে শেষবারের মতো সকলের মুখটা মনে করে, তুই আর খুব ভালো বাচ্চা হয়ে থাকিস। তারপর এরিকের মুখটা ভেসে ওঠে, ছেলেটা কীভাবে শরীরটা রাস্তার উপর পড়তে আরেকটা গাড়ি এসে পায়ের উপর দিয়ে যায়। রিদিশা ব্যথায় চেঁচিয়ে ওঠে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের অনেক জায়গায় হয়তো ছিলে গেছে। আর রাস্তার ওপাশ থেকে একজন চেঁচিয়ে বলে, রিদিশা! তার পুরো পৃথিবী করছে। সে ছুটে যায় রিদিশার কাছে, হাত পা অজানা ভয়ে কাঁপছে। রিদিশার মাথাটা নিজের হাঁটুর উপরে উঠিয়ে নেয় এরিক, দু হাতে ধাক্কা দিয়ে ডাকে, এই রীতিমণি, ওঠো প্লিজ, আজকে তোমার জন্য কত বড় সারপ্রাইজ পার্টি রেখেছি। আমার কুইন রীতিমণি, ওঠো না। এই, তুমি যাবে না? কোথাও যাবে না? হ্যাপি বার্থডে কুইন, কথা বলো। রিদিশার চোখ মুখ আধার নেমে আসে। রক্তমাখা হাতটা কোনো রকমে উঠিয়ে এরিকের গালে রেখে ভাঙা গলায় বলে, আই লাভ ইউ। হাতটা রাস্তায় পড়ে যায়। এরিকের দু চোখ ঝাপসা হয়ে আসে। এই ভালোবাসার কথা শোনার জন্য কতই না পাগলামি করেছে। সেই কথা রিদিশা আজ বলেছে, তবে কেন চলে যাবে? এরিক রিদিশাকে পাগলের মতো চিৎকার করে ডাকে, রিদি উঠো প্লিজ, আজ আমাদের এঙ্গেজমেন্ট, তোমাকে ছাড়া আমি কীভাবে থাকবো? তোমার জন্য আমি আংটি এনেছি, প্লিজ কথা বলো। রিদিশার শরীর নিস্তেজ হয়ে পড়ে থাকে। 10 মাসের ব্যবধানে মাথায় আবারও আঘাত নিতে পারেনি। এরিক কোলে তুলে নেয় রিদিশাকে। সামনেই হসপিটাল। মানুষের ভিড় ঠেলে পাগলের মতো হসপিটালে ছুটে যায়। চেঁচিয়ে ডক্টরকে ডাকতে থাকে। কেবিনে রিদিশাকে রেখে সবাই বাহিরে অপেক্ষা করছে। ফেলিক্স মুহূর্তে ছুটে এসেছে। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। এরিক স্তব্ধ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসে। এরিক উঠে যায় ডাক্তারের কাছে। তাড়াতাড়ি করে বলে, কোনো ফর্মালিটিস করবেন না, আমার রীতি কেমন আছে তাড়াতাড়ি বলুন। ডক্টর এরিকের দিকে তাকিয়ে বলে, তার জ্ঞান ফিরেছে, দেখা করতে চাই। এরিক ডক্টরকে রেখে ছুটে যায় রিদিশার কেবিনে। রিদিশার হাত ধরে বলে, কেন কেন তুমি ওভাবে দৌড়ালে? আমি তোমাকে খুব বকবো, তুমি একবার সুস্থ হয়ে নাও। রিদিশা অক্সিজেন মাস্কটা খোলে। এরিক বাধা দেয়, তবুও খোলে। কষ্টের মধ্যেও মৃদু হেসে বলে, এরিক, তোমার জন্য একটা ডায়েরি রাখা আছে আমার গ্র্যান্ডমায়ের বাড়িতে, ওটা পড়ে দেখবে। এই 10টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি তোমাকে খুব মিস করব, তোমাকে খুব ভালোবাসি। আজ এই কথাগুলো অর্থহীন, আমাকে একটু তোমার বুকে ঘুমাতে দিবে? এরিক বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। সিটের এক পাশে উঠে নিজের বুকের উপর রিদিশাকে টেনে নেয়। রিদিশা চোখ বুজে এরিকের বুকে শুয়ে পড়ে। এরিক চমকে রিদিশাকে বলে, তুমি আমাকে মিস করবে কেন? আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, আমরা একসাথে থাকবো তো? রিদিশা বিরক্তি ভরা কণ্ঠে বলে, উফ, ঘুমাতে দাও না। এরিক মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর টের পায় রিদিশার নিঃশ্বাস আর বুকের উপর পড়ছে না। বুকটা স্যাঁত করে ওঠে।
এক লাফে উঠে চিৎকার করে বলে, ডাক্তার ডাক্তার। ডক্টর দৌড়ে ভিতরে আসে। তিনি সব জানেন। রিদিশার পালস চেক করে বলে, সরি, শি ইজ নো মোর। এরিক নির্বাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায়, তারপর রেগে ডাক্তারের কলার চেপে ধরে, চেঁচিয়ে চোয়াল শক্ত করে বলে, এই আপনি কি মশকরা করছেন আমার সাথে? এরিকের চিৎকারে সবাই কেবিনের ভিতর প্রবেশ করে। ফেলিক্স রিদিশার নিথর দেহ পড়ে থাকার দিকে তাকিয়ে আছে। এলিনা রিদিশার কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই মেয়েটা তার ভাইকে ভালো রেখেছিল, এখন তার ভাইয়ের কি হবে? ফেলিক্স দ্রুত এরিককে ডাক্তারের কাছ থেকে সরিয়ে আনে। এরিককে বলে, তুমি এখন এমন করছো কেন ওনার সাথে? এরিক আহত বাঘের মতো গর্জন করে বলে ওঠে, ছাড়ো আমায়, আমি ছাড়বো না ওনাকে। আমার রিদিশা তো আমার বুকেই ঘুমিয়েছিল, কে বলেছে ও নেই? ডাক্তার এরিকের দিকে তাকিয়ে বলে, পেশেন্টের ডায়াবেটিক্স, হার্টের প্রবলেম, এছাড়াও কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ওনার যখন জ্ঞান ফিরে উনি আপনার সাথে কথা বলতে চায়, আর ওনার মাথায় আরও একবার আঘাত লেগেছিল, আর এবারও প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচানো পসিবল ছিল না, তাই আমরা আপনার সাথে কথা বলতে দিয়েছি ওনার অনুরোধে। ওনার রোগের কথা উনি সবই জানতেন, তাহলে চিকিৎসা করায়নি কেন? সবটা শুনে সবাই নির্বাক হয়ে যায়। এভাবে নিজেকে ইচ্ছে করেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রিদিশা। এরিক কলের পুতুলের মতো রিদিশার পাশে যায়, কপালে উষ্ণ পরশ দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে। আংটিটা অনামিকে পরিয়ে দিয়ে বলে, তুমি কেন ঘুমিয়ে আসো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখন না উঠলে কিন্তু আর বুকে নিব না। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, উঠো, আমরা এখন বিয়ে করব। তোমার হাত ধরে রাতের রাস্তায় হাঁটা হয়নি, তুমি তো বলেছিলে বাংলাদেশে গিয়ে দুজনে রিকশায় ঘুরবো। ওঠো প্লিজ, প্লিজ ওঠো না। এরিকের বিশ্বাস হচ্ছে না। এলিনার কান্না দেখে এরিক জোরে ধমক দিল, এই কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? এটা হসপিটাল, ডক্টর মজা করেছে। মা বাবা তোমরা এখানে কেন? সরো সবাই, আমার রিদিমণির ঘুম ভেঙে যাবে। একটু আগেও অনেক কাজ করেছে, তোমরা দাঁড়াও, আমি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। এলিনা তবুও থামছে না। এরিকের বুকটা আর্তনাদ করে ওঠে, ভয়ে শরীর কাঁপছে। এই এক দৃশ্য কেন বারবার দেখা লাগবে? গতবারও রিদিশা হসপিটালে করুণ অবস্থায় ছিল। এরিক পাগলের মতো সব ছুঁড়ে ফেলল। ওর মুখের দিকে তাকাতেই কলিজাটা পড়ে যাচ্ছে। এত সুন্দর করে ঘুমিয়েছে, একদম পরীর মতো লাগছে। তুমি তো আইসক্রিম খাবে আমি জানতাম, একটু কি অপেক্ষা করা যেত না? আমি না হয় তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতাম, এত অধৈর্য কেন তুমি? এরিক ঘুমন্ত মুখটার দিকে হাত বাড়ালো। ওর হাত কাঁপছে, আবারও সরিয়ে নিল, যদি রীতির ঘুম ভেঙে যায়। এরিক পাগলের মতো জড়িয়ে ধরে রীতিকে। ডাক্তার আর ফেলিক্স টেনেও সরাতে পারছে না। এরিক রীতিশার কানে কানে বলে, তুমি আবারও সুস্থ হবে, তোমার মাথা তো আগেরবারও ফেটেছিল, কিছুই হয়নি, তুমি আমার রানী, তোমার কিছুই হবে না। আজই আমরা বিয়ে করব, চলো প্লিজ উঠো, আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে ফুচকা নামের খাবার খাবো। তুমি শুনতে পাচ্ছ? আমার কষ্ট হচ্ছে তো, আমার বুকটা পুড়ে যাচ্ছে, আমি দম নিতে পারছি না। রিদিশার নিত দেহটা আগলে নেয় এরিক। কেন উঠছো না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? দুটো বছর একাই ভালোবাসলো, যখন রিদি কাছে আসলো আল্লাহ কেন এভাবে কেড়ে নিল? একটু দয়া করো, উঠো না প্লিজ। দেখো আমি কিন্তু অফিসের কলিগদের সাথে সেলফি তুলবো, তুমি লাগলেও শুনবো না, উঠো না। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে, তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না, সে এখন রিদিকে উঠাবেই। আচ্ছা রিদি কি এসব শুনতে পাচ্ছে? তার কানে কথা তো আর যাবে না। ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে, রীতির কপালে চুমু দিয়ে বলে, আমার ভাগ্য এত খারাপ কেন? আমার ভালোবাসার ছোট ভাইটাকে কেড়ে নিল। ছোটবেলা থেকে মা আমায় ভালোবাসলো না, আমার বড় ভাইয়ের মতো ইথান বেইমানি করলো, এখন তুমিও নিষ্ঠুরের মতো চলে গেলে। তুমি এত খারাপ কেন হলে? জানো না বিচ্ছেদের ব্যথা কি কষ্টের? তুমি এত পাষাণ হলে কেন রিদিমণি? ওকে এমন গুম ঘুমালো। আম্মু পানি আনো, পানি ছিটিয়ে ওকে ওঠাও, ওকে নিয়ে পার্টিতে যাবো তো। এরিক মাকে তোকে ডুকরে কেঁদে ওঠে। তার 3 বছরের সাজানো ভালোবাসার পৃথিবী মুহূর্তে চুরমার হয়ে গেছে। এরিক কাঁদতে কাঁদতে হেসে দিল আবারও, তাকালো রিদিশার দিকে। আজকে পার্টি উপলক্ষে কি সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। তোমাকে খুব সুন্দর লাগছে রীতিমণি, মাই কুইন, এত সুন্দর লাগছে কি বলবো। আমি আর কখনো প্রেমে পড়বো না, আমি আর কারো টানে ছুটে যাব না। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা অন্যায়, আমি সে অন্যায় করেছি, শাস্তি আমার এটাই। এরিক তার দাদির বুকে মাথা দিয়ে তাকিয়েছে রিদিশার কবরের দিকে। তাদের নিজস্ব জায়গাতেই কবর করা হয়েছে। বাংলাদেশে নিতে চেয়েছিল, তবে এরিক কিছুতে রিদিশাকে যেতে দিবে না। হাতে রিদিশার ডায়েরিটা, সারা ডায়েরি জুড়ে এরিকের নামে ভালোবাসার অনুভূতি লেখা। রিদিশা তো ধাক্কা খেয়ে এরিকের প্রেমে পড়েছিল। এরিক ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে বলে,
রীতি, তুমি খুবই পাষাণ, আমাকে শূন্য করে দিয়ে গেছো। তোমাকে আমি ক্ষমা করব না। তুমি বেইমানি করলে, ছেড়ে গেলে। মিসেস ময়ূরী থামলেন না, তিনি নিজেও কাঁদছে। এই বয়সে এসে নাতির ভালোবাসার পরিণতি মেনে নিতে পারছেন না তিনি। তার কষ্ট হচ্ছে খুব। এরিক কি কখনো পাবে সত্যিকারের ভালোবাসা? এরিকের মন মানে না, সে চিৎকার করে বলে, রীতি, আমি অপেক্ষা করব। আমরা রাতে একসাথে ঘুরবো, তোমাকে কোলে নিয়ে ঘুরবো। জানো আমার মন কি বলে? মন আজও পথ ছেয়ে রয়, তুমি আসবে বলেছি হৃদয়। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা গল্পের শেষ অংশ।